আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো এসএসসি পরীক্ষার জন্য এমসিকিউ প্লাস সৃজনশীল উভয় প্রশ্নের জন্যই একাদশ অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ। রসায়নের একাদশ অধ্যায়ের আজকে কিছু কমন সিকিউ নিয়ে আমরা আলোচনা করব, যে সৃজনশীলগুলো পরীক্ষাতে প্রায় এসে থাকে, শুধু একই প্যাটার্নে, শুধু যৌগগুলো পরিবর্তন হয়। সো চলো আমরা শুরু করি। এখানে একটি বিক্রিয়া আমি লিখেছি, বেশ কয়েকটা ধাপে এ থেকে এফ তৈরি হয়েছে, যেখানে বলা হয়েছে এ হলো হাইড্রোকার্বন এবং কার্বনের শতকরার সংযুক্তি 92.31% এবং যৌগটির আণবিক ভর 26। বি যৌগটি অসম্পৃক্ত প্রমাণ করো। বি যৌগটি বের করতে হলে আমাদের সর্বপ্রথমে এ যৌগ বের করতে হবে, এবং এ যৌগ আমরা কিভাবে বের করব, যেহেতু বলা হয়েছে এ হচ্ছে হাইড্রোকার্বন এবং কার্বনের শতকরার সংযুক্তি আছে, সুতরাং শতকরার সংযুক্তি থেকে এর স্থূল সংকেত প্রথমে আমরা বের করব। দেন যেহেতু আণবিক ভর আছে, সুতরাং স্থূল সংকেত থেকে সহজেই আমরা কি করতে পারবো, আণবিক সংকেত আমরা বের করতে পারবো, এবং আণবিক সংকেত বের করলে কিন্তু আমরা বিতে পৌঁছাতে পারবো। এ যেহেতু হাইড্রোকার্বন, সুতরাং এটি কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, যেখানে কার্বন আছে 92.31%, হাইড্রোজেন আছে 7.69%। এখন তুমি বলতে পারো হাইড্রোজেন 7.69% আপনি কিভাবে বুঝলেন? কার্বন যদি 92.31% থাকে, তার মানে 100-র ভিতর থেকে 92.31% বাদ দিলে আমরা কত পাবো? হাইড্রোজেনের পরিমাণ পাবো। 100-র ভিতর থেকে 92.31% বাদ দিলে হাইড্রোজেনের পরিমাণ বেরোবে এবং সেটি হবে 7.69%। এবং আমরা জানি স্থূল সংকেত বের করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, কার্বনের যে আণবিক ভর সেটি দ্বারা 92.31%কে ভাগ দিতে হবে। এখানে কার্বনের আণবিক ভর 92.31%কে যদি আমরা, কার্বনের আণবিক ভর কত, 12 দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে কত আসবে? সেই ক্ষেত্রে আসবে 7.69। একইভাবে হাইড্রোজেনের আণবিক ভর আমরা কত জানি, 1। 7.69কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে হাইড্রোজেনের কত আসবে? 7.69 আসবে। এখন আমরা কি করব, উভয়টিকে ভাগ দেব, রেশিও করব। কার্বন ইসটু হাইড্রোজেন সমান আমরা কি লিখতে পারি, কার্বন ইসটু হাইড্রোজেন সমান আমরা 1:1 আসবে। 7.69:7.69 সমান কত হবে? 1:1। সুতরাং যৌগটির স্থূল সংকেত হবে কত? CH। এখন CH এর আণবিক ভর কত? কার্বনের 12, হাইড্রোজেনের কত? 1। যোগ করলে কত হয়? 13। দেয়া আছে যৌগটির আণবিক ভর হচ্ছে 26, সুতরাং 26কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি, 26কে 13 দ্বারা ভাগ করলে কত হয়? 2। অর্থাৎ এখানে যৌগটির আণবিক সংকেত হবে C2H2। C2H2 এটি কোনটির সাধারণ সংকেতের সাথে মেলে? যদি দেখো CnH2n-2, এখানে 2 বসে দাও। C2 হাইড্রোজেনের কত? 2 দুগুণে 4, 4-এর ভিতর থেকে 2 বাদ দিলে কত? 2। C2H2 অর্থাৎ এটি হচ্ছে কি? এটি হচ্ছে অ্যালকাইন, অর্থাৎ এটির নাম আমরা কি বলতে পারি? ইথাইন। অর্থাৎ আমাদের কাছে এখন স্পষ্ট এ যৌগটি হলো ইথাইন, সুতরাং আমরা লিখতে পারি এ হচ্ছে ইথাইন, CH ট্রিপল বন্ড CH, এটি হচ্ছে কি? ইথাইন। এখন বলেছে কি, বি যৌগটি অসম্পৃক্ত প্রমাণ করো। ইথাইনে কি হয়েছে? ইথাইনে হাইড্রোজেন সংযোজন হয়েছে এ, এখানে দাও H2, তাহলে কি হবে? হাইড্রোজেন সংযোজন ঘটবে, কি হবে? CH2 ডাবল বন্ড CH2। এটি কি? এটি হচ্ছে অ্যালকিন, অর্থাৎ এটি হচ্ছে ইথিন। আমরা জানি কি, ইথিন এবং ইথাইন উভয়ই অসম্পৃক্ত। এখন বি যৌগটি অসম্পৃক্ত প্রমাণ করার জন্য দুটি পরীক্ষা রয়েছে, একটি হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা, অপরটি হচ্ছে কি, ব্রোমিন পরীক্ষা, যেটি আমি বেসিক আলোচনা করার সময় অলরেডি দেখেছি। তোমরা যারা দেখো নাই দেখে নিতে পারো, তারপর আমি দেখিয়ে দিব। যখন এটির ভেতর ব্রোমিন সলিউশন যোগ করা হয়, অর্থাৎ যখন তুমি টেস্ট টিউবে ইথিন নিবে, তার ভেতর ব্রোমিন সলিউশন যোগ করবে, তখন লাল বর্ণের ব্রোমিনের কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হয়ে 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন করবে। CH2 বন্ড CH2, এখানে একটা ব্রোমিন চলে আসবে, এখানে একটা ব্রোমিন চলে আসবে, এবং ব্রোমিনের গোলাপি বর্ণ চলে যাওয়ার মাধ্যমে প্রমাণিত হয় বি যৌগটি অসম্পৃক্ত। এছাড়া আরেকটি পরীক্ষার মাধ্যমে এটি দেখানো যায়, যেমন CH2 ডাবল বন্ড
CH2, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ইথিন বিক্রিয়া করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূরীভূত করে এবং ইথিলিন গ্লাইকোল উৎপন্ন করে। CH2 বন্ড CH2 বন্ড OH বন্ড OH এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূরীভূত হওয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে ইথিন অর্থাৎ বি যৌগটি অসম্পৃক্ত। এরপর বলা হয়েছে উদ্দীপকের F যৌগের প্রস্তুতি সমীকরণগুলো লেখো। এ হচ্ছে ইথাইন CH ট্রিপল বন্ড CH, যেটি হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে উৎপন্ন করেছে ইথিন। এরপর দেওয়া হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড। হাইড্রোজেন ব্রোমাইড দিলে কি আবার সংযোজন বিক্রিয়া ঘটবে, CH3 বন্ড CH2Br অর্থাৎ কি হলো অ্যালকাইল ব্রোমাইড। এরপর এটি হচ্ছে কি সি যৌগ। এরপর সোডিয়াম হাইড্রোক্সাইড এর ভেতর অ্যাড করলে উৎপন্ন হবে কি অ্যালকোহল, CH3CH2OH এবং সোডিয়াম আর ব্রোমিন মিলে উৎপন্ন করবে সোডিয়াম ব্রোমাইড। এরপর যখন এর ভেতর শক্তিশালী জারক পদার্থ K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড যোগ করা হবে, তখন এটি প্রথমে কি উৎপন্ন করবে অ্যালডিহাইড CH3CHO। তারপরে পুনরায় এই রিএজেন্টগুলো অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি হবে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে। মূলত এইগুলো ভাষা তোমরা লিখে নেবে, যেটি আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো যে কোনো যৌগ থেকে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়। এরপর বলা হয়েছে এফ হতে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান তৈরির বিক্রিয়া লেখো। আমরা পেলাম কি এফ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আমরা কি পেলাম এফ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। এখানে কার্বন সংখ্যা 2, এখানে কার্বন সংখ্যা 1, অর্থাৎ এখানে কি কার্বন সংখ্যা কম হয়েছে। এখন প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন যদি আমরা তৈরি করতে যাই আমাদের কার্বন সংখ্যা 1 কমাতে হবে এবং এটি কেবলমাত্র ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে সম্ভব। সো ফার্স্টে ইথানোয়িক অ্যাসিডকে বিক্রিয়া করতে হবে কার সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করবে পানি এবং সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন করবে প্লাস H2O। এটা দেওয়ার নাই মূল, যেটি আমি শুধু সেটি লিখব। এরপর সোডিয়াম অ্যাসিটেট কি করবে সোডা লাইম, অর্থাৎ সোডা লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া। সোডা লাইমের সাথে সোডিয়াম অ্যাসিটেট বিক্রিয়া করবে, বিক্রিয়া করে মিথেন উৎপন্ন করবে এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে। এই যে এফ থেকে প্রাকৃতিক গ্যাসের অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন তৈরির বিক্রিয়া কিন্তু এই দুইটি বিক্রিয়া দিলেই হয়ে যাবে। এরপর বলা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হতে বিউটেন তৈরি করো। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে কি মিথেন। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। এখন বিউটেনের সংকেত আমরা জানি C4H 4 দুগুণা 8 9 10। এখানে কার্বন সংখ্যা 1, এখানে কার্বন সংখ্যা 3, অর্থাৎ কার্বন সংখ্যা বেড়েছে। তো কার্বন সংখ্যা যখন বাড়বে তখন আমাদের কি বিক্রিয়ার মাধ্যমে বাড়াতে হবে, উডস বিক্রিয়ার মাধ্যমে বাড়াতে হবে। তো ফার্স্টে মিথেন কার সাথে বিক্রিয়া করবে, ফার্স্টে মিথেন বিক্রিয়া করবে হ্যালোজেনের সাথে ইউভি লাইটের উপস্থিতিতে, কারণ অ্যালকেন তো শুধুমাত্র ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, কারণ এরা নিষ্ক্রিয় হয় শুধুমাত্র আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, সেক্ষেত্রে কী হবে মিথাইল ক্লোরাইড। এখন আমরা উডস বিক্রিয়া জানি কি দুটি অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে লম্বা চেইনের অ্যালকেন উৎপন্ন করে মিথাইল হ্যালাইড। যেহেতু আমাদের এখানে উৎপন্ন করতে হবে 4 কার্বন বিশিষ্ট, এখানে 1 কার্বন আছে, সো আমাদের লাগবে C3
এইচ, 3 দুগুণে 6 1 7 Cl। অর্থাৎ এখানে আমরা প্রোপাইল হ্যালাইড নিব। প্রোপাইল হ্যালাইড নেওয়ার পর সোডিয়াম নিব। সোডিয়াম নিলে এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? CH3। এটাকে যদি আমরা ভেঙে লিখি CH2 বন্ড CH3 যোগ সোডিয়াম ক্লোরাইড হয়ে গেছে কিন্তু আমাদের বিউটেন। এছাড়া আরও যে প্যাটার্নের প্রশ্নগুলো থাকে, যেমন অনেক সময় বিক্রিয়া দেয়, এখানে যেমন দেওয়া আছে ইথাইল অ্যাসিটেট সাথে পানি বিক্রিয়ায় X+Y যোগ উৎপন্ন হয়েছে। X হলো হাইড্রোক্সিল মূলকযুক্ত এবং Y হলো কার্বক্সিলিক মূলকযুক্ত। অর্থাৎ X যেহেতু OH মূলক, সুতরাং আমরা বুঝতে পারছি X হবে অ্যালকোহল, Y হবে কি? কার্বক্সিলিক অ্যাসিড। X যৌগ হতে Y যৌগ প্রস্তুত করো। অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি এবং অ্যাস্টার উৎপন্ন করে। এই বিক্রিয়াটি দেখলে উপরের সমীকরণটি বোঝা সহজ হবে। যেমন CH3COOH যোগ CH3CH2OH, যখন এরা বিক্রিয়া করে পরস্পরের সাথে, এই CH3 OH কী করে? OH এসে এইচের সাথে যুক্ত হয়, এইচের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। পানি উৎপন্ন করলে এখানে থাকে কত? CH3 বন্ড CO, আর এখানে থাকে কত? CH3CH2O। সেই অক্সিজেন এখানে এসে যুক্ত হবে CH2CH3। এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট, যেটি এখানে দেখানো হচ্ছে ইথাইল অ্যাসিটেট। আবার যখন এর ভিতর পানি যোগ করা হয় তখন আবার ওই আগের অবস্থায় ফিরে যায়, অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা হয়। সুতরাং এখানে বোঝা যাচ্ছে X হবে কি? X হবে ইথানল, Y হবে অ্যাসিটিক অ্যাসিড। X যৌগ হতে Y যৌগ প্রস্তুত করো, অর্থাৎ অ্যালকোহল হতে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত। অর্থাৎ এখানে বলা হয়েছে CH3CH2OH থেকে CH3COOH। অ্যালকোহল থেকে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা হয় সেটি আমি আগেই দেখিয়েছি। অ্যালকোহলের ভিতর শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট দিলে ফার্স্টে অ্যালডিহাইড হবে, তারপরে কি হবে? তারপরে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। সো এটি আর নতুন করে দেখিয়ে দেওয়ার কিছু নাই। X এবং Y যৌগ হতে অ্যালকেন প্রস্তুত সম্ভব, তা যৌক্তিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড উভয় যৌগ হতে কি? অ্যালকোহল। এটিকে আমাদের কি করতে? অ্যালকোহল উৎপন্ন করতে হলে ডিকার্বক্সিলেশন, প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সোডিয়াম অ্যাসিটেট করে নিতে হবে, যেটি একটু আগেই দেখেছি। তার ভেতর সোডা লাইম দিলে পরে কি হবে? এখান থেকে মিথেন আসবে। মিথেন কি? একটি অ্যালকেন। একইভাবে অ্যালকোহলের ক্ষেত্রে, অ্যালকোহলের ভিতরে যখন এখানে সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড দিতে হবে, তখন এখান থেকে পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে কি হবে? ইথিন উৎপন্ন হবে, -H2O, পানি বের হয়ে যাবে। এখন এখানে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটি হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে কি হবে? ইথেন উৎপন্ন করবে। এরপর আরেকটি বিক্রিয়া থাকে A, যেটি পানির সাথে বিক্রিয়া করেছে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 ATM চাপে B যৌগ তৈরি করেছে। তারপর বিকে জারিত করলে C এবং সিকে জারিত করলে সর্বশেষ D উৎপন্ন হয়েছে। এ পলিথিন তৈরিতে মনোমার হিসেবে ব্যবহৃত হয়। পলিথিন তৈরিতে মনোমার হিসেবে ব্যবহৃত হয় কি? পলিথিন তৈরিতে মনোমার হিসেবে ব্যবহৃত হয় ইথিন। সুতরাং এ হচ্ছে ইথিন। ইথিনে এখানে পানি ফসফরিক অ্যাসিডের সাথে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে ইথিন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ইথিন পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে, CH3CH2OH, ইথানল উৎপন্ন করে। এরপর ইথানলকে যখন আমরা জারিত করি, যেমন আমরা আগে দেখেছি পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে কী হয়? অ্যালডিহাইডও পরে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ এটি হবে ইথানল, এটি হবে ইথানোইক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে B হতে ইথেন তৈরির সমীকরণ লেখো। অর্থাৎ অ্যালকোহল থেকে কিভাবে ইথেন তৈরি করবে, যেটি আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি। অ্যালকোহলকে প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা ইথেন তৈরি করে নিতে হবে, তারপরে এখানে হাইড্রোজেন সংযোজন করলে কি হবে? ইথেন উৎপন্ন হবে।
এছাড়া আরেকটি যে প্রশ্ন দেওয়া থাকে, যেমন উচ্চতর হাইড্রোকার্বন দেওয়া থাকে, তারপর সেটির বিয়োজনে এরকম সমীকরণ দেওয়া থাকে। এখন এক্স যৌগ নির্ণয় করতে হবে। এক্স যৌগটি আমরা কীভাবে নির্ণয় করবো? এখানে দেওয়া আছে কার্বন সংখ্যা 3, কার্বন সংখ্যা 7, অর্থাৎ টোটাল কার্বন আছে কত? 10, এখানে আছে 14, অর্থাৎ আমাদের এখানে কার্বন সংখ্যা আসতে হবে কত? 4। একইভাবে এখানে হাইড্রোজেন আছে 6টি আর 16, টোটাল আছে কত? 22টি। এখানে হাইড্রোজেন আছে 30টি, অর্থাৎ এখানে হাইড্রোজেন আসবে 8। যেহেতু এক্সের আগে 2 আছে, সুতরাং এদের সংখ্যাকে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। কার্বনের আছে কত? 4, 4কে 2 দ্বারা ভাগ করলে কি হবে? আমরা এখানে লিখতে পারি C2। আর হাইড্রোজেনের আছে কত? 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 দিয়ে দাও। C2 এখন হিসাব করো, 2 2 4, 4 2 8 মিলে গেছে, অর্থাৎ আর এটির সাধারণ সংকেত কার সাথে মিলে? অ্যালকিনের সাথে, অর্থাৎ এটি হবে কি? ইথিন। এখন ইথিন থেকে তোমাকে এখানে প্রশ্ন করতে পারে, অসম্পৃক্ততার পরীক্ষাটি দেখাতে বলতে পারে, ইথিন থেকে যে কোনো অ্যাসিড বা যে কোনো যৌগ তৈরি করতে বলতে পারে, ইথিন থেকে ইথিনের পলিমার তৈরির বিক্রিয়াটি দেখাতে বলতে পারে, যে কোনো প্রশ্ন। মূলত এই ধরনের উচ্চতর হাইড্রোকার্বন ভাঙনের মাধ্যমে এই ধরনের যৌগ দিয়ে প্রশ্ন করে, আবার অনেক সময় এই ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো দিয়েও কিন্তু প্রশ্ন করতে পারে।